গল্পজ্ঞান ইউটিউব চ্যানেলের এই বিশেষ গভীর আলোচনায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা এমন একটা বিষয়ে ডুব দিতে চলেছি যা আমাদের চারপাশের চেনা জগৎটাকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। একদম। মানে আমরা সাধারণত যখন মানচিত্রের দিকে তাকাই তখন শুধু কিছু স্থির রেখা বা নীল সবুজ রঙের প্রলেপ দেখি, কিন্তু আজকের এই আলোচনা শোনার পর ওই মানচিত্রের দিকে তাকালে স্থির রেখাগুলোর পেছনের জীবন্ত একটা রূপ চোখের সামনে ভেসে উঠবে। ঠিক তাই। আর আজকের এই নিখুঁত তথ্য অনুসন্ধানের ভিত্তি কিন্তু বেশ শক্ত। যারা শুনছেন তাদের জানিয়ে রাখি, আমরা মূলত এনসিইআরটি বই, দৃষ্টি আইএএস এর জিওগ্রাফি নোটস আর ইসরোর একেবারে লেটেস্ট ভুবন পোর্টাল থেকে পাওয়া স্যাটেলাইট ডেটার উপর নির্ভর করছি আমরা। হ্যাঁ, আজকের এই আলোচনার মূল লক্ষ্য হল কিভাবে পাহাড়, নদী, সমভূমি আর মরুভূমি মিলে আমাদের দেশের অর্থনীতি আর দৈনন্দিন জীবনকে প্রতি মুহূর্তে নিয়ন্ত্রণ করছে তার একেবারে চুলচেরা বিশ্লেষণ করা। আরে এই ভৌগোলিক রূপরেখাগুলো কিভাবে বৃহত্তর ক্যানভাসের সাথে যুক্ত সেটা অনুধাবন করা ভীষণ প্রয়োজন। তাহলে আলোচনার শুরুতেই একটা দারুণ চমকপ্রদ তথ্য বা যাকে বলে আহা মোমেন্ট সেটা দিয়ে শুরু করতে চাই। গোটা পৃথিবীর মোট ভূমির মাত্র 2.4% হল আমাদের এই ভারত। অথচ 2023 সালের এপ্রিল মাসে জাতিসংঘের রিপোর্ট বলছে পৃথিবীর মোট ভূমির মাত্র এইটুকু জায়গাতেই বাস করে বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যা, মানে চীনকেও ছাড়িয়ে গেছি আমরা। হ্যাঁ, এটা একটা বিশাল ব্যাপার। এত ছোট জায়গায় এত বিশাল একটা জনসংখ্যা কিভাবে টিকে আছে সেটা ভেবেছেন? এর পেছনের ম্যাজিকটা লুকিয়ে আছে ভারতের নিখুঁত ভৌগোলিক অবস্থানের মধ্যে। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? নিশ্চয়ই। পৃথিবীর মানচিত্রে ভারত পুরোপুরিভাবে নিরক্ষরেখার উত্তরে এবং মধ্যরেখার পূর্বে, মানে উত্তর পূর্ব গোলার্ধের একটি দেশ। এই অবস্থানের কারণেই আমরা এমন একটা চমৎকার জলবায়ু পাই যা কৃষি কাজের জন্য একেবারে আদর্শ। এর মধ্যে আবার কর্কট ক্রান্তি রেখার একটা বড় ভূমিকা আছে, তাই না? কর্কট ক্রান্তি রেখা দেশের ঠিক মাঝখান দিয়ে মোট 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। এটি কিন্তু শুধু একটা কাল্পনিক দাগ নয়, এটি এখানকার আবহাওয়া, বর্ষার আগমন এবং সামগ্রিক কৃষি অর্থনীতির মূল নিয়ন্ত্রক। আর অক্ষাংশের পাশাপাশি দ্রাঘিমাংশের ভূমিকাটাও তো কম রোমাঞ্চকর নয়। 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশকে ভারতের প্রমাণ সময়রেখা বা আইএসটি হিসেবে ধরা হয়েছে। হ্যাঁ, যা উত্তরপ্রদেশের মির্জাপুরের ওপর দিয়ে মোট 5টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এই নির্দিষ্ট রেখাটিকে কেন বেছে নেওয়া হলো তার পেছনের কারণটা কিন্তু দৈনন্দিন জীবনের সাথে সরাসরি যুক্ত। কারণ ভারতের পূর্ব দিকের অরুণাচল প্রদেশ আর পশ্চিম দিকের গুজরাটের মধ্যে সময়ের পার্থক্য প্রায় 2 ঘন্টার। এই 2 ঘন্টার পার্থক্য কিন্তু বিশাল একটা ব্যাপার। ধরুন অরুণাচলে যখন সূর্য উঠে সকাল হয়ে গেছে, পাখিরা ডাকছে, গুজরাটে তখন হয়তো ঘুরঘুটে অন্ধকার। বাপরে! এখন সারা দেশে যদি আলাদা আলাদা টাইম জোন থাকতো, তাহলে একটা ট্রেন হয়তো অরুণাচল থেকে সকাল 6টায় ছাড়ল, আর কয়েকটা রাজ্য পার হয়ে যখন গুজরাটে পৌঁছলো তখন ঘড়ির কাঁটা মেলানো নিয়ে যাত্রীদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হতো। মানে ট্রেন চালানো থেকে শুরু করে অফিসের কাজ সব কিছুতেই দেশ জুড়ে চরম বিশৃঙ্খলা তৈরি হতো। এই রেখা না থাকলে কি অবস্থা হতো তা ভাবলেও শিউরে উঠতে হয়। একদম। এবার যদি আমরা ভারতের একদম প্রান্তিক বা চরম বিন্দুগুলোর কথা বলি, সেখানেও কিছু ইন্টারেস্টিং বিষয় আছে। উত্তরে লাদাখের কাছে রয়েছে ইন্দিরা কোল, আর দক্ষিণের বিন্দু নিয়ে কিন্তু একটা সাধারণ বিভ্রান্তি আছে। হ্যাঁ, অনেকেই কন্যাকুমারী আর ইন্দিরা পয়েন্টের মধ্যে গুলিয়ে ফেলে। ঠিক, যদি শুধু ভারতের মূল ভূখণ্ডের কথা বলা হয় তবে দক্ষিণের শেষ বিন্দু হল কন্যাকুমারী, কিন্তু যদি সমগ্র ভারতের কথা বলি, যার মধ্যে আমাদের দ্বীপপুঞ্জগুলো পড়বে, তাহলে দক্ষিণের শেষ বিন্দু হল নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। আর একইভাবে একেবারে পূর্ব দিকে রয়েছে অরুণাচল প্রদেশের কিবিথু আর পশ্চিমে গুজরাটের গোহারমতি। এই সীমানাগুলোর কথা যখন হচ্ছেই, তখন উপকূলরেখার একটা নতুন ডেটার কথা না বললেই নয়। ওই পুরনো বইয়ের ডেটাগুলোর কথা বলছো তো? হ্যাঁ, মানে আমরা পড়ে এসেছি ভারতের মোট উপকূলরেখার দৈর্ঘ্য ৭৫১৬.৬ কিলোমিটার। কিন্তু আধুনিক স্যাটেলাইট প্রযুক্তি আসার পর হিসাবটা পুরো পাল্টে গেছে। ইসরোর মতো সংস্থাগুলো যখন প্রতিটা ছোট ছোট দ্বীপ, খাড়ির খাঁজ আর বদ্বীপের বাঁক নিখুঁতভাবে মাপল,
তখন দেখা গেল ভারতের বর্তমান উপকূল রেখার আসল দৈর্ঘ্য প্রায় 11,998.81 কিলোমিটার, মানে প্রায় 12,000 কিলোমিটার। প্রায় 4,500 কিলোমিটার বেড়ে গেল। এটা কিভাবে সম্ভব অনেকেরই মনে হতে পারে। ভূগোলের ভাষায় একে কোস্টলাইন প্যারাডক্স বলা যায়। একটা সাধারণ স্কেল দিয়ে মাপলে অনেক ছোট ছোট খাজ বাদ পড়ে দেয়। কিন্তু যখন স্যাটেলাইট দিয়ে একদম মিলিমিটার বা সেন্টিমিটার ধরে প্রতিটি বাঁক মাপা হয়, তখন সেই ছোট বাঁকগুলোর দৈর্ঘ্য যোগ হয়ে মোট সংখ্যাটা অনেক বড় হয়ে যায়। একটি বর্ধিত সংখ্যার তাৎপর্য কিন্তু শুধু অঙ্কের হিসাবে আটকে নেই। এর ফলে সমুদ্রে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড এর সীমানাও অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। মানে বিশাল আর্থিক অধিকার, তাই তো? হ্যাঁ, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী টেরিটোরিয়াল জোন বা সম্পূর্ণ আইনি অধিকার উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত, আর কন্টিজিয়াস জোন 24 মাইল পর্যন্ত। কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোন বিস্তৃত 200 নটিক্যাল মাইল পর্যন্ত। বাপরে, 200 নটিক্যাল মাইল! এই বিশাল সমুদ্র এলাকায় খনিজ সম্পদ উত্তোলন, তেল অনুসন্ধান আর মৎস্য শিল্পের জন্য এটি এক বিরাট মেরুদণ্ড। জলের সীমানার পাশাপাশি স্থল সীমানার ক্ষেত্রেও আমাদের অনেক ভুল ধারণা থাকে। অনেকেই ভাবেন যে চীনের সাথে বিশাল হিমালয় থাকার কারণে হয়তো চীনের সাথেই সীমান্ত সবচেয়ে বড়। হ্যাঁ, আমিও তো তাই ভাবতাম। কিন্তু আসলে ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক স্থল সীমানা রয়েছে বাংলাদেশের সাথে। নদী, জঙ্গল আর সমভূমি মিলে এই সীমান্ত ভীষণ আঁকামাকা। আর সবচেয়ে ছোট সীমান্ত রয়েছে আফগানিস্তানের সাথে, যা মূলত পাক অধিকৃত কাশ্মীর বা পিওকের অংশ দিয়ে যুক্ত। একদম। জলপথের কথা বললে মালদ্বীপ ও মিনিকয়ের মাঝে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল এবং আন্দামান ও নিকোবরের মাঝে রয়েছে বিখ্যাত 10 ডিগ্রি চ্যানেল। সীমানা থেকে এবার দেশের ভেতরের ভূপ্রকৃতির দিকে তাকালে প্রথমেই পাহাড় আর পর্বতের পার্থক্যটা পরিষ্কার করা দরকার। এটা অনেকেরই গুলিয়ে যায়। ভূগোলের ভাষায় 600 মিটারের কম উঁচু হলে তাকে পাহাড় বলা হয়, আর 600 মিটারের বেশি উঁচু এবং চূড়া বেশ খাড়া হলে তাকে পর্বত বলা হয়। ভারতের মোট ভূমিরূপের পরিসংখ্যানটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। 43% সমভূমি, 27.7% মালভূমি, 18.6% পাহাড় এবং 10.7% পর্বত। আর পর্বতের কথা উঠলেই তো অবধারিতভাবে হিমালয়ের কথা চলে আসে। হিমালয় সৃষ্টির পেছনের গল্পটা শুনলে মনে হয় যেন চোখের সামনে দুটো বিশাল দৈত্যের লড়াই দেখছি। একেবারে সাই-ফাই মুভির মতো। এই লড়াইটা কিন্তু মাটির ওপরের নয়, মাটির অনেক নিচের। আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত মহাদেশ একসঙ্গে প্যানজিয়া হিসেবে যুক্ত ছিল। হ্যাঁ, যার দক্ষিণাংশ ছিল গন্ডোয়ানা ল্যান্ড, যার মধ্যে ভারতও ছিল। তারপর কোনো এক ভৌগোলিক কারণে এই গন্ডোয়ানা ল্যান্ড ভেঙে গিয়ে ভারতীয় টেকটনিক প্লেট উত্তরের দিকে সরতে শুরু করে। এটা অনেকটা একটা ধীরগতির গাড়ি দুর্ঘটনার মতো। ভারতীয় প্লেট গিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা মারে ইউরেশিয়ান প্লেটকে। এই দুই বিশাল প্লেটের মাঝে ছিল টেথিস সাগর। সেই সাগরের তলার পলিমাটি প্রচণ্ড চাপে কুঁচকে গিয়ে ওপরের দিকে উঠতে থাকে, আর এভাবেই জন্ম নেয় বিশ্বের সবচেয়ে উঁচু এবং নবীন ভঙ্গিল পর্বত বা ইয়াংফোল্ড মাউন্টেন, আমাদের হিমালয়। সাগরের তলা থেকে মাটি উঠে গিয়ে একেবারে আকাশ ছুঁয়ে ফেলেছে, এটা ভাবলেই গায়ে কাটা দেয়। আর চমকপ্রদ বিষয় হলো এই ধাক্কা আজও চলছে, তাই হিমালয় এখনও একটু একটু করে উঁচু হচ্ছে। ঠিক বলেছেন। এই সুবিশাল হিমালয়কে যদি আমরা উত্তর থেকে দক্ষিণে ভাগ করি তাহলে কয়েকটি স্পষ্ট স্তর দেখতে পাই। একেবারে উত্তরে রয়েছে ট্রান্স হিমালয়, যেখানে কারাকোরাম রেঞ্জ আর বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন গ্লেসিয়ার এবং কেটু শৃঙ্গ অবস্থিত। এরপরই আসে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি, যেখানে মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘার মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার ঠিক দক্ষিণে রয়েছে মধ্য হিমালয়, যেখানে পীর পাঞ্জাল রেঞ্জ এবং বিখ্যাত সব হিল স্টেশনগুলোর অবস্থান। আর একেবারে দক্ষিণে মানে পাদদেশের দিকে রয়েছে সবচেয়ে নবীন অংশ শিবালিক। দেরাদুন বা হরিদ্বারের মতো দুন ও দুয়ার উপত্যকাগুলো এই শিবালিকেরই অংশ। হিমালয়কে আবার শুধু উত্তর দক্ষিণে নয়, নদীগুলোর প্রবাহের ভিত্তিতে পূর্ব পশ্চিমেও দারুণভাবে ভাগ করা যায়। হ্যাঁ, যেমন সিন্ধু ও শতদ্রু নদীর মাঝের অংশটি হল পাঞ্জাব বা কাশ্মীর হিমালয়। শতদ্রু ও কালী নদীর মাঝে রয়েছে কুমায়ুন হিমালয়। কালী ও তিস্তার মাঝে নেপাল হিমালয় এবং তিস্তা ও ব্রহ্মপুত্র নদের মাঝে রয়েছে আসাম হিমালয়। তবে ভারতের পর্বতমালা মানে শুধু হিমালয় নয়। একদমই না।
রাজস্থান থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত প্রাচীন ক্ষয়প্রাপ্ত আরাবল্লী পর্বতমালার কথা তো বলতেই হবে। আরাবালির বিষয়টা কিন্তু ভীষণ কৌতূহল উদ্দীপক। কোটি কোটি বছর আগে এটি হয়তো হিমালয়ের মতনই বিশাল ছিল, কিন্তু রোদ বৃষ্টিতে ক্ষয় পেতে পেতে আজ এটি অনেকটাই নিচু হয়ে গেছে। আর যারা শুনছেন তাদের একটা দারুণ তথ্য দিই। দিল্লির যে রাইসিনা হিলে ভারতের রাষ্ট্রপতি ভবন অবস্থিত, সেটা কিন্তু এই প্রাচীন আরাবাল্লিরই একটা অংশ। বাহ, এটা তো অনেকেই জানে না। এছাড়া ভারতের ঠিক মাঝ বরাবর রয়েছে বিন্ধ্য এবং সাতপুরা পর্বতমালা। এই দুটো পর্বতের মাঝখান দিয়ে নর্মদা ও তাপ্তি নদী বয়ে গেছে। এই পর্বতমালাগুলোই ভারতকে উত্তর এবং দক্ষিণ এই দুই স্পষ্ট ভাগে ভাগ করেছে। আর দক্ষিণ ভারতের দিকে তাকালে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালার এক চমৎকার বৈপরীত্য চোখে পড়ে। ভারতের পশ্চিম উপকূল ধরে থাকা পশ্চিমঘাট পর্বতমালা একেবারে একটানা বিস্তৃত, যার সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি। বৃষ্টির মেঘ এই একটানা দেয়ালে ধাক্কা খেয়ে পশ্চিম দিকে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অন্যদিকে পূর্ব দিকের পূর্বঘাট পর্বতমালা কিন্তু একটানা নয়। হ্যাঁ, গোদাবরী বা কৃষ্ণার মতো বড় বড় নদীগুলো একে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। এর সর্বোচ্চ শৃঙ্গ হল জিন্দাগাড়া। এই দুই ভিন্ন প্রকৃতির পর্বতমালা শেষ পর্যন্ত এসে মিলিত হয়েছে নীলগিরি পাহাড়ে। এই বিশাল পর্বতমালাগুলো কিন্তু শুধু দাঁড়িয়ে নেই, কোটি কোটি বছর ধরে রোদ, বৃষ্টি আর বরফে এরা ক্ষয় পাচ্ছে। আর ওই গুঁড়ো হওয়া পাথর, মাটি আর পলি নদীর জলের সাথে গড়িয়ে নামছে নিচের দিকে। এই পলি জমা হয়েই তো তৈরি হয়েছে উত্তরের সুবিশাল সমভূমি। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের বয়ে আনা পলি দিয়ে তৈরি এটি বিশ্বের অন্যতম বৃহৎ উর্বর পলল সমভূমি। এই সমভূমির গঠনের যে 4টি স্তর রয়েছে, তার প্রথমটা হলো ভাবর। এই ভাবর অঞ্চলের প্রাকৃতিক লুকোচুরি খেলাটা আমাকে সবচেয়ে বেশি অবাক করে। কেন বলুন তো? পাহাড় থেকে নামার সময় নদীগুলো বড় বড় পাথর আর বোল্ডার বয়ে নিয়ে আসে এবং পাদদেশে জমা করে। এই পাথরের স্তূপ এতটাই ফাঁপা হয় যে একটা আস্ত নদী এই পাথরের খাঁজে মাটির নিচে অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ, ওপর থেকে দেখলে মনে হবে শুধুই শুকনো পাথরের নদী খাত। কিন্তু কান পাতলে নিচ দিয়ে প্রবল বেগে জল বয়ে যাওয়ার শব্দ শোনা যায়। এই মাটির নিচের জলপ্রবাহ স্থানীয় জীববৈচিত্র্য আর ভূগর্ভস্থ জলের স্তর বজায় রাখতে বিশাল ভূমিকা রাখে। এই ভাবরের ঠিক পরেই আসে তরাই অঞ্চল। পাথরের নিচ দিয়ে বয়ে চলা ওই হারিয়ে যাওয়া নদীগুলো এই তরাই অঞ্চলে এসে আবার মাটির ওপর ফিরে আসে। যেহেতু জল হঠাৎ করে সমতল জায়গায় ছড়িয়ে পড়ে, তাই এলাকাটি ভীষণ স্যাঁতস্যাঁতে এবং জঙ্গলাকীর্ণ হয়। এরপর নদীর পলি দিয়ে তৈরি হয় ভাঙ্গর এবং খাদার। ভাঙর হল পুরনো পলি মাটি দিয়ে তৈরি অপেক্ষাকৃত উঁচু জায়গা, যেখানে সাধারণ বন্যার জল পৌঁছায় না, তাই এটি তুলনামূলকভাবে কম উর্বর। অন্যদিকে খাদার হল নদীর নতুন পলিতে গড়া অত্যন্ত উর্বর নিচু এলাকা। প্রতি বছর বন্যায় এখানে নতুন পলি জমে, যা কৃষিকাজের জন্য সোনার চেয়েও খাঁটি। আমাদের গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহে তৈরি সুন্দরবন হল এই খাদার বদ্বীপের চূড়ান্ত উদাহরণ। সমভূমি থেকে আমরা যদি একটু মালভূমির রত্নভাণ্ডারের দিকে নজর দিই, দেখব এগুলো প্রাচীন গন্ডওয়ানা ল্যান্ডেরই অংশ। যেমন মধ্য ভারতের মালব বা মালওয়া মালভূমি, যার কালো মাটি তুলো চাষের জন্য বিখ্যাত। মালভূমির মধ্যে সবচেয়ে অর্থনৈতিক গুরুত্ব বহন করে ছোট নাগপুর মালভূমি। একে বলা হয় ভারতের রুর। জার্মানির রুর উপত্যকার মতো এখানেও লোহা, কয়লা, ইউরেনিয়াম, বক্সাইটের মতো খনিজ সম্পদের ছড়াছড়ি। এই মালভূমিটি ভারতের ভারী শিল্পের একটা বড় চালিকা শক্তি। আর দক্ষিণে রয়েছে দাক্ষিণাত্য বা ডেকেন ট্র্যাপ। প্রাচীনকালে এই এলাকায় মাটি ফুঁড়ে বিশাল আগ্নেয়গিরির লাভা বেরিয়ে এসেছিল। সেই লাভা জমে জমে সিঁড়ির মতো ধাপ তৈরি করেছে। এখানকার কালো বা রেগুর মাটি কিন্তু ভারতের বস্ত্রশিল্পের মূল ভিত্তি। যারা আমাদের এই পর্ব শুনছেন, তাদের গায়ে থাকা সুতির পোশাকের তুলো হয়তো এই ডেকেন ট্র্যাপের কালো মাটিতেই জন্ম নেওয়া। একদম সত্যি কথা। মালভূমির পাশাপাশি ভারতের দুই বিশাল সমুদ্র উপকূলের মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্য আছে, যা সরাসরি বন্দর এবং বাণিজ্যের সাথে যুক্ত। পশ্চিম উপকূলটি হল সমুদ্রে বসে যাওয়া বা সাবমার্জেন্ট উপকূল। এটাকে অনেকটা ভাঙা বিস্কুটের অ্যাব্রো খেব্রো ধারের মতো কল্পনা করা যেতে পারে। এর খাজ কাটা রূপের জন্যই বড় বড় মালবাহী জাহাজ একেবারে তীরের কাছাকাছি চলে আসতে পারে। এই কারণেই মুম্বাই বা কান্ডলার মতো চমৎকার সব প্রাকৃতিক বন্দর তৈরি হওয়া সহজ হয়েছে।
পশ্চিম উপকূলের নদীগুলো দ্রুত গতিতে সাগরে মেশার কারণে মোহনায় পলি জমিয়ে বদ্বীপ না বানিয়ে খাড়ি বা এস্চুয়েরি তৈরি করে। এই প্রাকৃতিক সুবিধাকে কাজে লাগিয়েই পশ্চিম উপকূলের গুজরাটে গড়ে উঠেছে আলাং, যা বিশ্বের বৃহত্তম জাহাজ ভাঙার ইয়ার্ড। অন্যদিকে পূর্ব উপকূলের গল্পটা কিন্তু একদম আলাদা। এটি একটি উঠে আসা বা ইমার্জেন্ট উপকূল। এটি পশ্চিমের চেয়ে অনেক বেশি চওড়া এবং অগভীর। চড়া হওয়ার কারণে এখানে বন্দর তৈরি করা কঠিন হলেও এই উপকূল কৃষিকাজের জন্য দারুণ। এখানেই মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরীর মতো নদীগুলো তাদের বিশাল বিশাল বদ্বীপ তৈরি করেছে। ওড়িশার চিল্কা হ্রদ এবং ডক্টর এপিজে আব্দুল কালাম বা হুইলার দ্বীপ, যেখান থেকে মিসাইল টেস্ট করা হয়, তা এই পূর্ব উপকূলেই অবস্থিত। আর পূর্ব উপকূলের একেবারে দক্ষিণের অংশ, যাকে করমণ্ডল উপকূল বলা হয়, সেখানে বর্ষার এক অদ্ভুত চরিত্র দেখা যায়। হ্যাঁ, শীতকালে যখন উত্তর পূর্ব দিক থেকে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে ফিরে যায়, তখন প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মূল ভূখণ্ড এবং উপকূলের সীমানা ছাড়িয়ে এবার আমরা দ্বীপপুঞ্জের দিকে যেতে পারি। বঙ্গোপসাগরে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এগুলো কিন্তু সাধারণ মাটির দ্বীপ নয়, এগুলো মূলত জলের তলায় থাকা পর্বতমালা এবং আগ্নেয়গিরির চূড়া। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেন এখানেই অবস্থিত। একটি ঐতিহাসিক তথ্য মনে করিয়ে দিই, এখানকার রস, নীল এবং হ্যাভলক দ্বীপের নাম বদলে যথাক্রমে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ, শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ রাখা হয়েছে। অন্যদিকে আরব সাগরে থাকা লাক্ষাদ্বীপ কিন্তু সম্পূর্ণ প্রবাল বা কোরাল দিয়ে তৈরি। লক্ষ লক্ষ ক্ষুদ্র সামুদ্রিক জীবের কঙ্কাল জমে জমে এই অসাধারণ সুন্দর দ্বীপগুলো তৈরি হয়েছে। তবে দ্বীপ মানেই যে শুধু সমুদ্রে হবে তা কিন্তু নয়, নদীতেও বিশাল দ্বীপ থাকতে পারে। আসামের মাজুলির কথা ভাবো। ব্রহ্মপুত্র নদের ঠিক মাঝখানে অবস্থিত এই মাজুলি হল বিশ্বের সবচেয়ে বড় নদী দ্বীপ। এটি এখন একটি সম্পূর্ণ জেলা। এরপর আমরা যাব মরুভূমির দুনিয়ায়। সাধারণত মরুভূমি বললেই চোখের সামনে ভেসে ওঠে মাইলের পর মাইল বালি আর উটের সাই, কিন্তু ভূগোলের নিয়ম বলছে অন্য কথা। মরুভূমি মানেই শুধু বালি নয়। যেখানে বছরে 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়, সেটাই হলো মরুভূমি। ভারতে 3 রূপের মরুভূমি দেখা যায়। প্রথমটি হল উষ্ণ মরুভূমি, যার সবচেয়ে বড় উদাহরণ রাজস্থানের থার। এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ মরুভূমি। এখানকার মানুষের জীবন সংগ্রাম অত্যন্ত কঠিন এবং এর প্রধান নদী লুনি। দ্বিতীয় ধরনটি হল শীতল মরুভূমি, যেমন লাদাখ। হিমালয়ের বিশাল পাহাড়গুলো জলীয় বাষ্পপূর্ণ মেঘ আটকে দেওয়ার কারণে এই অঞ্চলটি বৃষ্টির ছায়া অঞ্চলে পড়ে। তাই এটি প্রচণ্ড শুষ্ক এবং চরম ঠান্ডা। বিখ্যাত প্যাংগং হ্রদ এবং বিরল স্নো লেপার্ড এখানকার মূল আকর্ষণ। আর তৃতীয় ধরনটি হল লবণাক্ত মরুভূমি, যার উৎকৃষ্ট উদাহরণ গুজরাটের কচ্ছের রণ। এটি সাদা লবণের চাদরে ঢাকা এক দিগন্ত বিস্তৃত প্রান্তর, যা বন্যগাধার একমাত্র প্রাকৃতিক আবাসস্থল। এই পাহাড়, নদী, মালভূমি আর মরুভূমির গোলকধাঁধায় প্রাচীনকাল থেকে মানুষের যোগাযোগের জন্য মূল মাধ্যম ছিল গিরিপথ বা পাস। আমরা এতদিন জেনে এসেছি কারাকোরাম রেঞ্জের কোনো পাস বিশ্বের সবচেয়ে উঁচু, কিন্তু আধুনিক প্রকৌশল সেই ধারণাকে বদলে দিয়েছে। ঠিক, বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও এর তৈরি লাদাখের উমলিংলা এখন বিশ্বের সবচেয়ে উঁচু মোটরযোগ্য রাস্তা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5800 মিটার বা 19,000 ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত। উমলিংলার উচ্চতাটা একবার ভেবে দেখুন। মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের চেয়েও এটি উঁচুতে। এই উচ্চতায় বাতাসে অক্সিজেনের পরিমাণ এতটাই কম যে সাধারণ মানুষের শ্বাস নেওয়াই কঠিন। সেই হাড় তাগোনা ঠান্ডায় আর অক্সিজেনের অভাবে শ্রমিকরা কিভাবেই রাস্তা তৈরি করেছেন তা মানব সক্ষমতা এবং প্রকৌশলের এক অবিশ্বাস্য নিদর্শন। উমলিংলা ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ গিরিপথ রয়েছে যা দেশের অর্থনীতির লাইফলাইন, যেমন জোজিলা গিরিপথ, যা শ্রীনগরকে লেহের সাথে যুক্ত করে। পীরপাঞ্জাল রেঞ্জে রয়েছে বানিহাল গিরিপথ, যেখানে বিখ্যাত জহর টানেল অবস্থিত। হিমাচল প্রদেশের রোহতাং পাসে রয়েছে আধুনিক অটল টানেল। আর শিবকিলা গিরিপথ দিয়ে শতদ্রু নদী তিব্বত থেকে ভারতে প্রবেশ করে।
উত্তরাখণ্ডের লিপুলেখ গিরিপথ দিয়ে কৈলাস মানসরোবর যাত্রা হয় এবং সিকিমের নাথুলা গিরিপথ চীনের সাথে বাণিজ্যের প্রধান পথ। শুধু উত্তরে নয়, দক্ষিণেও পশ্চিমঘাট পর্বতমালার দুর্গম বাধা পার হওয়ার জন্য রয়েছে মহারাষ্ট্রের থলঘাট, যা মুম্বাই নাসিককে যুক্ত করে, এবং কেরালার পালঘাট, যা কেরালা ও তামিলনাড়ুর মধ্যে যোগাযোগের প্রধান লাইফলাইন হিসেবে কাজ করে। এই গিরিপথগুলো না থাকলে ভারতের এক প্রান্তের সাথে অন্য প্রান্তের যোগাযোগ কার্যত অসম্ভব হয়ে পড়ত। আজকের এই পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, দেখতে পাব ভারতের এই ভূগোল শুধু মানচিত্রের কিছু স্থির রেখা নয়। একদমই তাই। মাটির তলা লাভা দিয়ে তৈরি হওয়া ডেকান ট্র্যাপের কালো মাটিতে বোনা তুলো থেকে শুরু করে মেঘ আটকে দেওয়া পর্বতমালা, হারিয়ে যাওয়া নদী, বিস্তীর্ণ সমভূমি আর শুষ্ক মরুভূমি সব কিছু মিলেমিশে একাকার হয়ে আছে। আমাদের সংস্কৃতি, কৃষি, শিল্প আর অর্থনীতি প্রতিদিন এই ভৌগোলিক রূপরেখাগুলো দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। যারা এতক্ষণ ধরে শুনছেন তাদের যদি আজকের এই তথ্যবহুল গভীর আলোচনা ভালো লেগে থাকে, তবে গল্পজ্ঞান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অত্যন্ত উৎসাহের সঙ্গে অনুরোধ জানাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে আরও গভীরে জানতে চাইলে ইসরোর ভুবন পোর্টাল এবং এনসিইআরটি বইগুলো অবশ্যই সংগ্রহে রাখতে পারেন। আজকের এই ডিপ ডাইভ আমরা এখানেই গুটিয়ে আনছি, তবে যাওয়ার আগে দর্শকদের জন্য একটা চূড়ান্ত চিন্তামূলক প্রশ্ন রেখে যেতে চাই। হ্যাঁ, আজ আমরা জানলাম যে ভারতীয় টেকটনিক প্লেটের ধাক্কায় উত্তরের হিমালয় তৈরি হয়েছে এবং মাঝখানের আরাবল্লীর মতো পর্বত ক্ষয় পেয়ে ছোট হয়ে গেছে। নর্মদা নদী বয়ে চলেছে একটা বিশাল ফাটল বা রিফট ভ্যালির ওপর দিয়ে। একবার ভাবুন তো, ভূতাত্ত্বিক এই বিশাল পরিবর্তনের খেলায় আজ থেকে কয়েক মিলিয়ন বছর পর যদি বিন্ধ্য পর্বতমালা এবং নর্মদা উপত্যকার ওই গভীর ফাটর বরাবর পুরো ভারতীয় উপমহাদেশ দুটো আলাদা টুকরোই ভাগ হয়ে যায়, তখন কি মধ্য ভারতের বুকে তৈরি হবে সম্পূর্ণ নতুন এক মহাসাগর? উত্তরের সমভূমি আর দক্ষিণের মালভূমি কি চিরতরে আলাদা হয়ে যাবে? এই বৈচিত্র্যময় পৃথিবীর ভবিষ্যৎ পরিবর্তনের রূপরেখা নিয়ে ভাবার জন্য এই প্রশ্নটি যারা শুনছেন তাদের জন্য রেখে দেয়া হলো।